মাকে তোমার কাছেও আসতে দিচ্ছে না। আজ আমাদের বিয়ের রাত, বিয়ে নিয়ে ছেলে, ও আজকেই আমার বিয়ে হয়েছে। বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, চামেলি, বিয়ের রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ছেড়ে দিয়ে দেবে, তাই মনে রাখিস তোর স্বামী যেন তোকে ছুতে না পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোনো, আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি। কিন্তু মা, সে কি মানবে? কতদিন অপেক্ষার পরে মোহিত আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপরে মা আমাকে এমন কথা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, মা, তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি। মোহিতের জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। মোহিত যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সবকিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করনি। আমার চোখে পানি চলে এলো। মা, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিল? মা বললেন, মোহিতের রাগের কারণেই এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই বিয়েতে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না তখন আমিও ভাবলাম, যাক, তোরও সংশয় হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রঙে ভরে উঠবে। কতদিন তুই এই বাড়িতে এভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল। আমার স্বামীকে আমার কাছে আসতে দেইনি। বিয়ের রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করল। তারপরে আমার হাতটা ছোঁয়ার সাথে সাথে আমি তাকে সরিয়ে দিলাম। মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণটা বললাম না আমি। তারপরে একদিন আমার স্বামী আমার সব গোপন বিশ্বাসটি জানতে পেরে গেল। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হওয়ার। আমি মোহিতের রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার অনেক দুর্বল মনে হচ্ছে। আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর নজর আমার শরীরের দিকে। সে বলতে থাকল, কি বিষয় চামেলি, এই বিয়েতে তোমার মতো ছিল না? আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের পানি ধরে রেখেছি। আমার শরীরটা কেমন করছে। তো আমাকে অনেক রাগী আওয়াজের কারণ জিজ্ঞেস করল, কিন্তু আমি চাইলেও আসল কারণটা বলতে পারছি না। সে আবার গম্ভীর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, চামেলি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? তার এমন আওয়াজে আমি আতঙ্কিত হয়ে অনেক কাঁদতে শুরু করি। কিন্তু আমার সামনের লোকটা মনে হয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। মোহিত আবার উচ্চকণ্ঠে বলল, তোমার কান্না থামাও আর আমাকে বিষয়গুলোর কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসব না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাপা হাতটা ধরল। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল, চামেলি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি অন্যায় করেছি যে তুমি এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমি মেয়েদের মনে কতস বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছে না। অন্তত আমাকে এর কারণটা বলো, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারব। চামেলি, আমি কোনো দেব না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে ঠিক আছে। আমি কি কেবল তাকে দেখেই থাকব? আমি অনেক কষ্টে এই সময় পার করেছি। আমি সবসময় তোমার সাথে থাকার স্বপ্ন দেখেছি। আস্তে মোহিতের কথা বলার ধরন নরম হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপরে থাকা চুলের দিকে গরম চোখে তাকিয়েছিল, আর আমার শরীরটা কেমন যেন করেছিল। আজ তাকে যত কঠিন মনে হচ্ছে থামানো আমার পক্ষে অনেক কঠিন, কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানত তবে আমাকে ছেড়ে দিয়ে দিত। মোহিত আমার মুখ দেখার জন্য একটি চেইন দিল। সেটা পরানোর সময় তার হাত আমার শরীরে পড়েছে, আর আমার সব শরীর কেমন জ্যান করছে। আমি তাড়াতাড়ি তার হাতটা সরিয়ে দিয়ে আমিও পিছনের দিকে সরে এসে বললাম, মোহিত, আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ, আমাকে 1 মাস সময় দাও। আমি অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু মোহিত কোনো কিছু শুনল না। সে শোনার মুডেই ছিল না। সে বলল, আমাকে কারণটা বলো, হলে আমি অন্য কিছু করব। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সেও সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনার, কিন্তু আমি জানতাম মোহিতের সাথে এই সম্পর্কটা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে। কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যতই সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে যাই। মোহিত চামেলি বলে ডাকছিল আর আমার হাত ধরে ডাকছে। হয়তো ওর ধারণা ছিল না যে আমি জ্ঞান হারিয়ে যাব। হয়তো আমি হারিয়ে ফেলেছি, কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর চাপ। আমি চাইলেও আমার স্বামীকে কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মোহিতকে অনেক পছন্দ করতাম। এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন মনে হচ্ছে সেটা জিজ্ঞেস করলেন। মহিলা ডাক্তার বললেন, এখনই একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়া পড়লাম। বিয়ে বাড়ির কারণে বাড়িতে
অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদাভাই জামাই বাবুরা মোহিতের সাথে মজা করছে যে বিয়ের রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে মেয়েটি একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। একটি ফুলের মতো মেয়ে, তোমার একটু আস্তে এগানো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে শেষ করে দিয়েছ। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই তারা আর থামে। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমের ধারে কাছেও যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো পাশে। মোহিতের মুখ দেখে নতুন বউ আবার জ্ঞান হারিয়ে ফেলবে। হাসি মজার আওয়াজে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু নাও বলি তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন। তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি অনেক নরম মনের এবং স্নেহময়ী মহিলা। আসতে সব অতিথিরও চলে গেল, আমার শরীরও ঠিক হয়ে, তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে থাকলাম, যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন। মোহিত অনেক চুপচাপ থাকত এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকত। শ্বশুরবাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে রেখে দিয়েছেন। শাশুড়ির বান্ধবী মেয়ে আমার সন্দেশেই তার গ্রাজুয়েশনে পরীক্ষা হয়ে গেছে, তাই মা মেয়ে মাঝখানেক এখানে থাকার প্ল্যান করেছিলেন। দিয়াও সুন্দরী ছিল, কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হল সে মোহিতের সাথে অনেকভাবে মিশত এবং মোহিতের সাথে হেসে কথা বলত। সেই দিনও খাওয়া আর টেবিলে বসে দিয়াকে নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু মোহিত তার কথায় উত্তর দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার ভান করলাম। রাতে রান্নাঘরের কাজ করছিলাম, সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছুর অনুভূতি হওয়ায় মাথা ঘুরিয়ে দেখলাম মোহিত আমার ঠিক পিছনের দিকে দাঁড়িয়ে আছে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটলিটা গ্যাসের উপরে রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় না ঘরের দরজায় আমার পোশাকগুলো রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো মানুষ বাকিও ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা পেতে থাকলো। ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আর আমার পোশাকটাও সেখানেই আছে। আমি পোশাকটা নিয়ে নিজের শরীরে দিতেও পারছি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম। কিন্তু আজ গ্যাসের চুলাটা অনেক আস্তে চলছে, হয়তো কোনো মলা আটকে গেছে। এত আস্তে চললে চা তৈরি হতে 1-5 থেকে 2 মিনিট পার হয়ে যাবে, আর এভাবে 1-5 থেকে 2 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার মোহিতের চোখে আমার চোখে পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপর পরে হঠাৎ মোহিত বল, চামেলি তোমার চুলগুলো অনেক সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা অনেক ছোট, তাই ও আমার কাছে চলে এসেছে। আমি অনেক নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বল, জানো আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমার চোখ সবসময় তোমার দিকেই স্থির ছিল। সেখানেই আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনোতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলে মোহিত আমার আরও কাছে চলে এলো আর আমি পিছিয়ে দেয়ালে গিয়ে বাধা পেলাম। মোহিত প্লিজ সরো, আমাকে আমার পোশাকটা নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছলাম। মোহিত বল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। মোহিত আমার আরও কাছে এসে আমার শরীরটা ধরে ওর গরম নিঃশ্বাসে আমি নরম হয়ে যেতে থাকলাম। আমার অবস্থা আরও খারাপ হতে থাকল। আমার মুখ ওর নিয়ন্ত্রণে নেওয়ার আগেই আমি ওকে পিছনের দিকে সরিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামাতে পারি? সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই বিয়েতে রাজি হননি, কিন্তু মোহিত এই বিয়েটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির দরজাটা ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পরে সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে, কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি সেই এক সমস্যায় আটকে ছিলাম। সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। টেনশনে আমি কাঁদতে থাকলাম। আমি পাথর না, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। মোহিত যতটা আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমিও ততটাই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে হতো আমি সব কথা ভুলে তার মনের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু আমার অসহস্ত আমাকে আটকে রেখেছে। আমি কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম মোহিত অফিসে চলে গেছে। আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না, হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়ল আমি সারারাত রুমে দরজা
ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম, সম্ভবত মোহিত ডাইনিং এর সোফায় ঘুমিয়েছে, তার ব্যাগ জামাকাপড় তো রুমেই, বুঝলাম মোহিত অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার মোহিত চিন্তা হতে থাকলো, জানি না সে কোথায় গেছে, হয়তো আমার উপর রাগ করেছে। এইসব চিন্তাতেই সারাদিন পার করলাম আমি। সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল। তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল। সে আমার দিকে তাকায়ও না একবার। আমি তার অফিসের পোশাক ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে পোশাকগুলো নিয়ে বলল আমার কাজ করার দরকার নেই। সে তার জামাকাপড় দিয়াকে দিয়ে দিল। নাস্তা